সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাসের শুরুতে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি তামান্না হক, সহকারী শিক্ষক, সানশাইন মডেল হাই স্কুল। শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের মাঝে বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে অষ্টম অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে শব্দের কথা। এই অধ্যায় নিয়ে আমি গত একটি ক্লাস করেছি। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা ক্লাসটি দেখেছ। গত পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা ছিল শব্দ কি, শব্দের ধরন কি এবং শব্দ কিভাবে উৎপত্তি হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কি মনে আছে আসলে শব্দ কি? শব্দ এক প্রকার শক্তি। শব্দের ধরন কয়টি? শব্দ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সুরযুক্ত, অন্যটি হচ্ছে সুরবিহীন। এবং শিক্ষার্থীরা, শব্দের উৎপত্তি আসলে কিভাবে হয়? আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে বাতাসের মধ্যে যে অণুগুলো থাকে সেই অণুগুলোর মাধ্যমে একটা কম্পন সৃষ্টি হয়, সেই কম্পনের মাধ্যমে মূলত শব্দটা উৎপত্তি হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা শব্দ কি বা শব্দের উৎপত্তি সম্বন্ধে অবশ্যই বুঝতে পেরেছ। আজকে আলোচনার বিষয় হচ্ছে শব্দের সঞ্চালন। শিক্ষার্থীরা, তাহলে দেখো আজকের আলোচনার বিষয় কি? শব্দের সঞ্চালন। শব্দ আসলে কিভাবে সঞ্চালিত হয়? আমরা যেমন এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করি, ঠিক শব্দ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। স্থানান্তরিত না হলে আসলে আমরা শব্দ শুনতে পাই কিভাবে? যেমন তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাও, পিছন থেকে অনেক দূর থেকে একজন ব্যক্তি যদি তোমাকে ডাকে, তাহলে কি দূর থেকে তোমার কাছে পর্যন্ত শব্দটা অবশ্যই আসছে। তাহলে কি শব্দটা স্থানান্তরিত হয়েছে বা সঞ্চালিত হয়েছে। ঠিক এভাবেই কম্পনশীল বস্তু সৃষ্টি হয়, সৃষ্টি হয়ে শ্রোতার নিকটে শব্দটা পৌঁছায়। কোনো বাদ্যযন্ত্রের কম্পনশীল তার কোনো সুরশলাকা কম্পনশীল বস্তু এক স্থান থেকে চারপাশে অণুগুলো কম্পিত করে এবং বায়ুর কম্পিত অণুগুলো এদেরকে কম্পনের পার্শ্ববর্তী যে অণুগুলো থাকে সেগুলোর মাধ্যমে সঞ্চারিত হয় বা স্থানান্তরিত হয়। পর্যায়ক্রমে এইভাবে শব্দ ঢেউয়ের মতো একটা উৎসের সৃষ্টি করে। সে ঢেউয়ের মতো উৎস সৃষ্টি করার ফলে শব্দ উৎপন্ন হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমি গতদিন বলেছিলাম তোমাদের ছোট একটা পরীক্ষা করতে বলেছিলাম। সেটা হচ্ছে একটা স্টিলের বাটিতে পানি নিয়ে একটা চামচ দিয়ে সেটা যদি আঘাত করো, অবশ্যই সেই পানিটার মধ্যে একটা ঢেউর সৃষ্টি হয়। ঢেউটা কেমন থাকে? এরকম। বাতাসের মধ্যে অণুগুলাও ঠিক এইভাবে থাকে, যে অণুগুলোর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে শব্দটা আমাদের শ্রবণ পর্যন্ত আসে। শব্দের সঞ্চালনের জন্য অবশ্যই একটা মাধ্যমের প্রয়োজন হবে। মাধ্যম ছাড়া কখনোই শব্দ উৎপত্তি হবে না। তাহলে শিক্ষার্থীরা, আমরা একটা ছোট্ট একটা স্প্রিং নেই। ছোট্ট একটা স্প্রিং নিলে আমরা দেখতে পাবো স্প্রিং এর প্রথম প্রান্তে যদি আমরা আঘাত করি, তাহলে কি সেই স্প্রিংটা প্রথমে প্রসারিত হবে, তারপরে কিছুক্ষণ পরে যে আবার সংকুচিত হবে, তারপরে আবার প্রসারিত হবে। তাহলে আমাদের শব্দটাও ঠিক এইভাবে সঞ্চারিত হয়। স্প্রিং যেরকম যেভাবে সংকোচন হচ্ছে এবং প্রসারণ হচ্ছে, শব্দটাও ঠিক তেমনভাবে আমাদের মাঝে সংকোচন এবং প্রসারিত হয়ে আমাদের শ্রবণ পর্যন্ত আসে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ছোট্ট একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষার মাধ্যমে তোমরা বুঝতে পারবা একটা কোনো মাধ্যম ছাড়া শব্দ কখনোই আসলে তোমরা শুনতে পারবা না।
পরীক্ষাটা হচ্ছে একটি ধাতু ঝুনঝুনি নাও এবং একটি সরু কাঠি নাও, একটি বড় মুখওয়ালা বোতল এবং একটি কর্ফ নিবা। তো বোতলটি কর্ফের মধ্যে মানে মুখযুক্ত কর্ফ, যাতে বাতাস যাতায়াত করতে না পারে, এবং বোতলটির মধ্যে এমনভাবে ঝুনঝুনিটা ঢুকাবা যাতে বোতলটির আশেপাশে গায়ে যাতে না লেগে থাকে, যাতে স্পর্শ না করতে পারে। এরপরে ঝুলানোর পরে বোতলটির মুখ যদি কর্ফ দিয়ে আটকায় দাও, এমনভাবে আটকাবা যাতে বাতাস কোনো দিকে যেতে না পারে এবং বোতলটির ভিতরে প্রবেশ করতে না পারে। এরপরে এখন বোতলটির মধ্যে ঝুনঝুনিটাকে একটু ঝাঁকানোর চেষ্টা করো। ঝাঁকানোর চেষ্টা করার পরে দেখবা তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? না, আমরা কোনো শব্দ শুনতে পাচ্ছি না। এটার কারণ হচ্ছে বোতলটির মধ্যে কোনো প্রকার শব্দ যায়নি। তুমি যদি কর্ফটি যদি একটু হালকা আলতোভাবে আলগা করো, তারপরে যখন যদি ঝুনঝুনি তুমি আওয়াজ করো, তখন ঠিকই তুমি শব্দটি শুনতে পাবে। এ থেকে প্রমাণিত হয় যে অবশ্যই শব্দ সঞ্চালিত হওয়ার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হবে। তোমরা বাসায়ও পরীক্ষাটি করতে পারো, করে দেখতে পারো যে আসলে আমরা শব্দ শুনতে পাই কি পাই না। শব্দ সঞ্চালনের জন্য অনেকগুলো মাধ্যম আছে, যেমন তরল পদার্থে শব্দের সঞ্চালন এবং শব্দের বেগ আছে। শব্দেরও কিছু নিজস্ব কিছু বেগ আছে। শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয়। মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিনতম পদার্থের মাধ্যমে, এরপরে তরলে যায়, এরপরে বায়বীয় মাধ্যমে যায়। পরবর্তী কাজের মাধ্যমে মানে আমাদের যে পাঠ্য বইতে পরীক্ষা আছে, ছোট ছোট কিছু পরীক্ষা আছে, পরীক্ষাগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবা। তরল পদার্থের সঞ্চালনের জন্য ছোট্ট একটা পরীক্ষা করতে পারবা। সেটা হচ্ছে একটু বেলুন নাও, কিছু পরিমাণ পানি নাও, বেলুনটি পানি ভর্তি করো এবং পানি ভর্তি করার পরে বেলুনটি একদিকে তোমার কানের সাথে ধরো এবং অপর দিকে তোমার বেলুনটিকে আওয়াজ করার চেষ্টা করো। দেখবে তুমি কি শব্দ শুনতে পাচ্ছ? স্পষ্ট শুনতে পাচ্ছ, কিন্তু অনেক দেরিতে। শিক্ষার্থীরা, তরল পদার্থের শব্দের সঞ্চালনের জন্য একটা বেগ আছে। তরল পদার্থে শব্দের বেগ হচ্ছে 1496 মিটার পার সেকেন্ড। এরপরে আসো শিক্ষার্থীরা, কঠিন পদার্থের শব্দ সঞ্চালন ও শব্দের বেগ। কঠিন পদার্থের শব্দের সঞ্চালন। একটি ধাতব স্কেল বা লম্বা ধাতব দণ্ড নাও। স্কেলটির দণ্ডের এক প্রান্তে তোমার কানের সাথে ধরো, অন্য প্রান্তে তোমার বন্ধুকে আস্তে আস্তে করে বলো যে আঁচড় কাটতে বা কোনো একটা শব্দ করতে। তাহলে দেখবে যে অনেক দ্রুত তোমরা শব্দটা সঞ্চালিত হয়েছে তোমার শ্রবণে এবং অনেক দ্রুত শুনতে পেয়েছো। তার মানে বুঝতে পারছো যে আমি কিছুক্ষণ আগে একটা পরীক্ষা বলছি যে বেলুনের মধ্যে তরল পদার্থ নিয়ে, তাহলে তরল পদার্থে তুমি কতটুকু সময়ে শুনতে পেয়েছো এবং ধাতব পদার্থে কত তাড়াতাড়ি শুনতে পেয়েছো অবশ্যই তোমরা বুঝতে পারবা। তাহলে অ্যালুমিনিয়ামে শব্দের বেগ হয় হচ্ছে 6420, মানে কঠিন পদার্থের। শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড। এরপরে শিক্ষার্থীরা, বায়ুর মধ্যে তো আমি প্রথমে বলছি যে বায়ু না থাকলে অবশ্যই শব্দের বেগ হবে না। আমি যে শব্দ তোমাদের উদাহরণ দিয়েছি তরল পদার্থে কঠিন পদার্থে, তার মধ্যে অবশ্যই বায়ু আছে। তাহলে বায়ুতে শব্দের বেগ হচ্ছে
343 মিটার পার সেকেন্ড। তাহলে শিক্ষার্থীরা দেখো, কঠিন পদার্থে সবচেয়ে শব্দের বেগটা বেশি, 6420 মিটার পার সেকেন্ড। তারপরে তরল, তারপরে বায়ু। আমাদের এমসিকিউতে এই ছোট ছোট কোশ্চেনগুলো আসতে পারে যে কঠিন পদার্থের শব্দের বেগ কত, তরল পদার্থের শব্দের বেগ কত, বায়ুতে শব্দের বেগ কত। তাহলে শিক্ষার্থীরা আজকে আমি কি কি জানলাম, তরল পদার্থে কিভাবে শব্দ সঞ্চালিত হয় এবং শব্দের বেগ কত, কঠিন পদার্থে কিভাবে শব্দ সঞ্চালিত হয় সেটার বেগ কত, মাধ্যম ছাড়া যে শব্দ কখনোই সঞ্চালিত হয় না সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম। তাহলে শিক্ষার্থীরা আজকে আলোচনা কি করলাম, শব্দের সঞ্চালন নিয়ে আলোচনা করলাম। সবশেষে শিক্ষার্থীরা তোমাদেরকে ছোট্ট একটি বাড়ির কাজ দিব। বাড়ির কাজটি হচ্ছে, রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ির চলার শব্দ শোনা যায় কেন? আমি বাড়ির কাজটি আবার বলছি, রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেল লাইনের শব্দ শোনা যায় কেন? তাহলে শিক্ষার্থীরা আমি আশা করব তোমরা ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখেছো। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।